আসসালামু আলাইকুম। আজ 25শে মার্চ 2026 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে কঠোর বার্তা দিলেন কিম জং উন। আবারও ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করলেন সৌদি ক্রাউন প্রিন্স। যুদ্ধবিরতির কথা বলে ভিন্ন কৌশলে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার চলমান যুদ্ধ উত্তর কোরিয়ার পারমাণবিক নীতিকে আরো কঠোর করার রসদ জুগিয়েছে। পিয়ংইয়ং এর সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন স্পষ্ট জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি প্রমাণ করে যে পারমাণবিক অস্ত্র ধরে রাখার সিদ্ধান্তই ছিল সঠিক। তিনি ওয়াশিংটনের কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ এবং আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন। কিম জং উন তার ভাষণে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত মিষ্টি কথা বা চাপের মুখে পারমাণবিক কর্মসূচি বন্ধ না করে উত্তর কোরিয়া যে পথে হেঁটেছে তা আজ যৌক্তিক বলে প্রমাণিত। তিনি ঘোষণা করেন, উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা এখন অপরিবর্তনীয় বা চিরস্থায়ী। কিমের এই মন্তব্য থেকে স্পষ্ট যে ভবিষ্যতে ওয়াশিংটনের সাথে কোনো আলোচনা হলেও তা আর নিরস্ত্রীকরণ নিয়ে হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের দাবি তুলে দেশটিতে হামলা চালাচ্ছেন, তখন কিম জং উন একে একটি বড় উদাহরণ হিসেবে দেখছেন। পিয়ংইয়ং মনে করে, যেসব দেশের কাছে পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা নেই তারাই মার্কিন সামরিক শক্তির সহজ শিকারে পরিণত হয়। ফলে নিজের অস্তিত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্রকেই একমাত্র রক্ষা কবচ মনে করছে কিম প্রশাসন। কেবল অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি নয়, উত্তর কোরিয়া এখন রাশিয়ার সাথে কৌশলগত সামরিক জোট গঠন করেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে কামানের গোলা, রকেট এবং হাজার হাজার সৈন্য পাঠিয়ে পিয়ংইয়ং বিশ্ব রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। বিনিময়ে রাশিয়া থেকে খাদ্য, জ্বালানি এবং স্পর্শকাতর সামরিক প্রযুক্তি পাচ্ছে উত্তর কোরিয়া, যা তাদের অস্ত্র ভান্ডারকে আরো আধুনিক করতে সাহায্য করছে। সাম্প্রতিক সময়ে কিম জং উন তার কিশোরী কন্যা কিম জু আয়কে বিভিন্ন সামরিক মহড়ার কেন্দ্রে নিয়ে আসছেন। বিশ্লেষকরা মনে করছেন, এর মাধ্যমে কিম বিশ্বকে এই বার্তাই দিচ্ছেন যে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি কেবল বর্তমানের জন্য নয়, এটি প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকবে। কঠোর সুর বজায় রাখলেও কিম জং উন কূটনীতির দরজা একেবারে বন্ধ করে দেননি। তবে তার শর্ত অত্যন্ত পরিষ্কার, যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়াকে একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং পিয়ংইয়ং এর প্রতি তাদের শত্রুতামূলক নীতি ত্যাগ করতে হবে। পরমাণু অস্ত্র ত্যাগ করার কোনো সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার জন্য চাপ দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে চলমান এই সংঘাতকে অঞ্চলটির পুনর্গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন তিনি। আলোচনার সম্পর্কে অবগত সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সঙ্গে গত সপ্তাহে একাধিক ফোনালাপে ইরানের কট্টরপন্থী সরকারকে ধ্বংস করার জন্য দেশটির ওপর হামলা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ। তিনি যুক্তি দিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েল সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে নতুন করে ঢেলে সাজানোর একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মতে, ইরান উপসাগরীয় দেশগুলোর জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি এবং দেশটির বর্তমান সরকারকে অপসারণের মাধ্যমেই কেবল এই হুমকির মোকাবেলা করা সম্ভব। এই প্রতিবেদন এমন এক সময় প্রকাশ পেল যখন চলমান সংঘাত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা, বৈশ্বিক জ্বালানি বাজার এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে একটি দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে দেখেছেন, বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে সৌদি আরবের উদ্বেগ ভিন্ন, বিশেষ করে একটি অস্থিতিশীল বা ব্যর্থ ইরানি রাষ্ট্রের সৃষ্ট ঝুঁকির বিষয়ে। এদিকে এর আগেও একাধিক মার্কিন সংবাদ মাধ্যম একই ধরনের প্রতিবেদন প্রকাশ করলেও সৌদি আরব প্রকাশ্যে যুদ্ধ অব্যাহত রাখতে চাপ দেওয়ার কথা অস্বীকার করেছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে সৌদি সরকার বলেছে, সৌদি আরব এই সংঘাত শুরু হওয়ার আগে থেকেই এর শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ছিল। বিবৃতিতে আরো বলা হয়েছে, আজ আমাদের প্রধান উদ্বেগ হলো আমাদের জনগণ ও বেসামরিক অবকাঠামোর উপর প্রতিদিনের হামলা থেকে নিজেদের রক্ষা করা। ইরান গুরুতর কূটনৈতিক সমাধানের পরিবর্তে বিপজ্জনক চরমপন্থা বেছে নিয়েছে। এটি সংশ্লিষ্ট প্রতিটি পক্ষের ক্ষতি করে, তবে ইরানের নিজেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়। এই যুদ্ধের ফলে সৌদি আরবের জন্য ইতোমধ্যেই গুরুতর অর্থনৈতিক ও নিরাপত্তাগত সংকট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার জবাবে চালানো ইরানি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোকে হুমকির মুখে ফেলেছে। এছাড়াও বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর তেল গ্যাস রফতানি মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়, সৌদি যুবরাজ
ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা সহ আরও কঠোর পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়েছেন এবং এমনকি তেহরান সরকারকে দুর্বল করার জন্য স্থল অভিযানের সম্ভাবনার কথাও বলেছেন। বিশ্লেষকরা আরও সতর্ক করেছেন, সৌদি আরব একটি জটিল উভয় সংকটের সম্মুখীন। ইরানকে দুর্বল করার মধ্যে কৌশলগত সুবিধা দেখলেও দেশটির আঞ্চলিক অস্থিতিশীলতার কারণেও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। 2019 সালে সৌদি তেল স্থাপনায় হামলা সহ অতীতের বিভিন্ন হামলা ইরানের প্রতিশোধমূলক হামলার মুখে দেশটির দুর্বলতা প্রকাশ করেছে। অন্যদিকে সংঘাত অব্যাহত থাকলে সৌদি আরবের বৃহত্তর অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, বিশেষ করে এর ভিশন 2030 পরিকল্পনাও ঝুঁকির মুখে পড়তে পারে। কারণ একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ দেশটির জ্বালানি রফতানি ব্যাহত এবং আর্থিক সম্পদের উপর চাপ সৃষ্টি করতে পারে, এমন এক সময়ে যখন দেশটি বড় ধরনের অর্থনৈতিক সংস্কার করছে। যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করছে বলে ট্রাম্প দাবি করেছেন, কিন্তু এই দাবিকে বিদ্রূপ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র এই কটাক্ষ করেছেন। এর আগে রয়টার্স জানিয়েছিল, ওয়াশিংটন সংঘাত নিরসনে একটি 15 দফা পরিকল্পনা তৈরি করে তেহরানে পাঠিয়েছে, যদিও ইরান জানিয়েছে তাদের সঙ্গে কোনো প্রকারের আলোচনা হয়নি যুক্তরাষ্ট্রের। ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেছেন, আপনাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনারা নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছেন? তিনি আরো বলেছেন, আমাদের মতো মানুষ কখনো আপনাদের মতো মানুষের সঙ্গে মিলতে পারবে না। জুলফাকারি আরো বলেছেন, যুক্তরাষ্ট্র যতদিন না স্বীকার করবে যে এই অঞ্চলের স্থিতিশীলতা ইরানের সশস্ত্র বাহিনীর হাতেই নিশ্চিত হবে, ততদিন মার্কিন বিনিয়োগ ও যুদ্ধ পরবর্তী জ্বালানির দাম ফিরে আসবে না। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র আরও কয়েক হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সেনাবাহিনীর এলিট 82তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় 3 থেকে 4 হাজার সেনা মোতায়েন করা হতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্সকে সংশ্লিষ্ট দুটি সূত্র নিশ্চিত করেছে। সূত্রগুলো জানায়, নতুন করে সেনা পাঠানোর এই পরিকল্পনা এমন এক সময়ে সামনে এসেছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার কথা বলছেন, অন্যদিকে সামরিক উপস্থিতিও বাড়াচ্ছেন। এই পদক্ষেপ সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। এর আগে রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসন অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে, যার মধ্যে ইরানের ভেতরেও বাহিনী পাঠানোর সম্ভাবনা অন্তর্ভুক্ত ছিল। যদিও এখন ইরানে সরাসরি সেনা পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ভবিষ্যৎ সামরিক অভিযানের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। নতুন সেনারা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ ঘাঁটি থেকে পাঠানো হবে, তবে তারা মধ্যপ্রাচ্যের কোন দেশে মোতায়েন হবে বা কবে পৌঁছাবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। এর আগে 20 মার্চ যুক্তরাষ্ট্র ইউএসএস বক্সার নামের একটি অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট জাহাজে করে হাজারো মেরিন ও নৌসেনা সদস্য মধ্যপ্রাচ্যে পাঠানোর সিদ্ধান্ত নেয়। নতুন করে সেনা পাঠানো হলে অঞ্চলে মার্কিন সেনার সংখ্যা আরও বাড়বে। বর্তমানে সেখানে প্রায় 50,000 মার্কিন সেনা অবস্থান করছে। এদিকে ট্রাম্প সোমবার ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি স্থগিত করে ফলপ্রসূ আলোচনার কথা বললেও তেহরান এমন কোনো আলোচনার কথা অস্বীকার করেছে। ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের ভেতরে প্রায় 9,000 লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে এখন পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত এবং 290 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 255 জন ইতোমধ্যে দায়িত্বে ফিরেছেন। পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের পরবর্তী ধাপ নিয়ে বিভিন্ন বিকল্প বিবেচনা করছে। এর মধ্যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেয়া এবং ইরানের উপকূলে সেনা মোতায়েনের পরিকল্পনাও রয়েছে। এছাড়া ইরানের প্রধান তেল রপ্তানির কেন্দ্র খার্ক দ্বীপে স্থলবাহিনী পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে। 82তম এয়ারবর্ন ডিভিশন খুব দ্রুত মোতায়েনের জন্য পরিচিত। নির্দেশ পাওয়ার 18 ঘন্টার মধ্যেই তারা অভিযান শুরু করতে পারে। তবে ইরানে স্থলবাহিনী পাঠানোর সিদ্ধান্ত রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ সাম্প্রতিক জরিপ অনুযায়ী ইরানে মার্কিন হামলার প্রতি জনসমর্থন কমছে। রয়টার্স ইপসোস জরিপে দেখা গেছে মাত্র 35% মার্কিন নাগরিক এই হামলাকে সমর্থন করেন, যেখানে 61% এর বিরোধিতা করছেন। এবার অন্যান্য খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ আনার মাত্র 2 সপ্তাহের ব্যবধানে নিজের অবস্থান পরিবর্তন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী মোহাম্মদ সম্রাট রোবায়েত। গত 25 ফেব্রুয়ারি বর্তমান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে লিখিত অভিযোগ জমা দিলেও 9 মার্চ তিনি ট্রাইব্যুনালে একটি অনাপত্তিপত্র দাখিল করেন। প্রাথমিক অভিযোগে সম্রাট রোবায়েত দাবি করেছিলেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতা
বিরোধী অপরাধের মামলার আসামি সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে রক্ষার চেষ্টা হয়েছিল। তার অভিযোগ অনুযায়ী তাজুল ইসলাম এই মামলায় ফজলে করিমের ছেলে ফারাজ করিম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে দেননি। তিনি বিশেষ আইনি ক্ষমতা ব্যবহার করে ফারাজকে গ্রেপ্তারি পরোয়ানা থেকে বাদ দেন। চিফ প্রসিকিউটরের কাছে দেওয়া সম্রাট রোবায়েতের লিখিত অভিযোগে বলা হয়েছিল, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তার ঘনিষ্ঠ প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম, মোহাম্মদ মিজানুল ইসলাম ও তারেক আব্দুল্লাহ মিলে একটি চক্র গড়ে চিহ্নিত অপরাধীদের আড়াল করার চেষ্টা চালান। এতে বলা হয়, চট্টগ্রামের ঘটনায় ট্রাইব্যুনালের তদন্তে 55 জনেরও বেশি সাক্ষী সরাসরি ফারাজ করিমের নাম বললেও বিশেষ আইনি ক্ষমতা ব্যবহার করে ফারাজের নাম গ্রেফতারি পরোয়ানা থেকে বাদ দেন তাজুল ইসলাম। পারিবারিক সম্পর্কের কারণে ফারাজের মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। শারীরিক অবস্থা স্বাভাবিক থাকা এবং আইজি প্রিজনের ভাষ্যমতে অসুস্থতা সিজনাল হওয়ার পরও ফজলে করিমকে জামিন দেওয়ার ষড়যন্ত্র হয় বলেও অভিযোগ করেন সম্রাট রোবায়েত। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অবশ্য শুরু থেকেই এসব অভিযোগকে ভিত্তিহীন ও বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন। অভিযোগে নাম আসা অন্যান্য প্রসিকিউটররাও তাদের বিরুদ্ধে আনা দাবিগুলোকে মিথ্যা বলে নাকচ করে দেন। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদানকারী বিচারক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের ব্যবহৃত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এই ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা। জিডিতে বলা হয়েছে, গত 18 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কে বা কারা হ্যাক করেন। এর মাধ্যমে হ্যাকার বিভিন্ন অপকর্ম সাধনের আশঙ্কা রয়েছে। এছাড়া এই বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC-কে চিঠি দেওয়া হয়েছে। তানভীর হাসান জোহা বলেন, বিচারপতি হয়তো অসাবধানতাবশত প্রতারণামূলক লিঙ্কে চাপ দিয়েছেন কিংবা অননুমোদিত কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছেন, যার কারণে এই ঘটনা ঘটেছে। আপাতত তার মোবাইল ফোনটি বেদখল মুক্ত করা সম্ভব হলেও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। জানা গেছে, গত 17 মার্চ বিচারপতি গোলাম মর্তুজার মোবাইল ফোনে ত্রুটি দেখা দেয়, কিন্তু তাৎক্ষণিক বুঝতে পারেননি তিনি। এর মধ্যেই তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে চলে যায়। পরে 22 মার্চ বিষয়টি ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে জানান তিনি। এরপর বিচারপতির ব্যবহৃত মোবাইল ফোন থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যার অপসারণ করেন জোহা। দেশের বাইরের আরো খবর। ইসরায়েলের এক বিমান হামলায় ইরানের শীর্ষ নেতার প্রধান উপদেষ্টা ও অভিজ্ঞ কূটনীতিক আলী লারিজানি নিহত হওয়ার পর তেহরানের নতুন নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ বাঘের জলঘাদর। মঙ্গলবার তাকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে নিযুক্ত করা হয়। সাবেক এই রেভলিউশনারি গার্ড IRGC কমান্ডার ইতোপূর্বে দেশটির এক্সপেরিয়েন্স কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আলী লারিজানির মৃত্যু ইরান সরকারের জন্য এক অপূরণীয় ক্ষতি, কারণ বিভিন্ন ক্ষমতার ভরকেন্দ্রের মধ্যে সমন্বয় এবং বহির্বিশ্বের সঙ্গে দর কষাকষিতে তার দীর্ঘ অভিজ্ঞতা বর্তমানে তেহরানের জন্য অত্যন্ত জরুরি ছিল। এই খবর দিয়েছে NDTV। 28 ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে অতর্কিত হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। পরে প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে ইরান। ত্রিমুখী এই সংঘর্ষে নিহতের সংখ্যা ইতিমধ্যেই কয়েক হাজার ছাড়িয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ইরানে 1500 জনেরও বেশি এবং লেবাননে 1000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া ইসরায়েলে 15 জন এবং মার্কিন বাহিনীর 13 জন সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থল ও জলপথে অসংখ্য বেসামরিক নাগরিক হতাহত হওয়ার পাশাপাশি ইরান ও লেবাননের লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।